মাঝে বোধহয় দুদিন তোমাদের ভিডিও দিতে পারিনি। দেখো, আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে এত কাজের ব্যস্ততা, যার মাঝে নিয়মিতভাবে ভিডিও দেয়া আমার পক্ষে সম্ভব হবে না। সেই জন্যেই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে আর নোটিফিকেশনের জন্যে বেল আইকনটা ক্লিক করে রাখবে। তাহলে আমাদের যে এই সংস্কৃত ও সহজভাবে সংস্কৃত শেখার যে ভিডিও সিরিজটা চলছে, তা যখনই কোনো ভিডিও আমি দেবো তখনই তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। তো ইচ্ছে করলে তোমরা নোটিফিকেশানে পার্সোনালাইজড নোটিফিকেশান করতে পারো, কারণ আমি শুধু সংস্কৃত ছাড়াও আরও অনেক বিষয়ের উপরেও ভিডিও করি। কিন্তু তোমরা যাতে শুধু সংস্কৃত ভাষার ভিডিও পাও, অন্যগুলোর নোটিফিকেশান না পাও, সেই জন্যেও তোমরা পার্সোনালাইজড নোটিফিকেশান তোমরা সেটিংয়ে করে রাখতে পারো, কোনো সমস্যা নেই। আর যদি সবই দেখতে চাও, দেখতেই পারো, কারণ জানায় তো আর কোনো দোষ নেই। যত বেশি জানবো তত বেশি আমার মনের উদারতা বাড়বে, জ্ঞান যত বাড়বে তত মানুষ হিসেবে আমি আরও সম্পূর্ণ হব। তো যাই হোক, কিন্তু আমার সেটা বক্তব্য নয়। বক্তব্য হচ্ছে যে তোমাদেরকে সংস্কৃতটা শিখতে হবে। সংস্কৃততে তোমরা সংস্কৃত ভাষাকে তোমরা যে ভয় পাও, তার একটাই কারণ, অন্য কিচ্ছু নয়। সেটা হচ্ছে যে আমাদের অবৈজ্ঞানিক সিলেবাস, যেটা প্রথম দৃষ্টিতেই তোমাদেরকে ভয় ধরানোর পক্ষে যথেষ্ট। তো উপায় তো নেই, আমাদের যা সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী আমাদেরকে পড়তে হবে স্কুলে। তো এটা হচ্ছে স্কুলের বাইরে, এটা স্কুলের বিকল্প নয়। কিন্তু তোমরা এখানে সংস্কৃত শিখবে, আর এখানে সংস্কৃত শেখার সাথে সাথে যেটা তোমাদের লাভ হবে, যে স্কুলের যে পড়াটা পড়ানো হবে সেটা তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। আর যেটা হবে, তোমরা নিজেরা সংস্কৃতে কথা বলতে পারবে, তোমরা সংস্কৃত ভাষায় লিখতে পারবে। তো সেই জন্যই আমার এই ভিডিও সিরিজ। এর মধ্যে পুংলিঙ্গবাচক যে শব্দগুলো, পুংলিঙ্গ বলবো না, শুধু পুংলিঙ্গ নয়, যে অকারান্ত শব্দ যে করিয়েছি তার মধ্যে পুংলিঙ্গবাচক শব্দও আছে, নপুংসক লিঙ্গবাচক শব্দও আছে। এগুলো আমি তোমাদেরকে আলাদা করে বলিনি। কেন বলিনি? কারণ যতগুলো বিভক্তি আমি করিয়েছি তাতে মোটামুটিভাবে নপুংসক লিঙ্গ এবং তোমার পুংলিঙ্গবাচক শব্দের রূপ একই হয়, শুধুমাত্র প্রথমা এবং দ্বিতীয়টা বাদ দিয়ে। তো সেটা যখন করানোর দরকার হবে, আমি মনে করব তখন করাবো। মানে তোমাদের যখন প্রয়োজন, আমি বুঝবো যে হ্যাঁ, এবার তোমরা যেটা শিখেছো এরপরে এই জায়গাটায় যাওয়া প্রয়োজন, তখন আমরা সেটা করব। তো তারপরে আমরা করেছিলাম আকারান্ত শব্দ, যেগুলো যাদের শেষে আকার আছে সেই শব্দের প্রথমা বিভক্তি এবং দ্বিতীয়া বিভক্তি সংস্কৃত ভাষায় তাদের রূপটা কেমন হয় এবং তাদের দ্বারা কী অর্থ বোঝায়, সেটা আমরা করেছি। করার পরে আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে আকারান্ত স্ত্রীলিঙ্গবাচক শব্দের তৃতীয়া বিভক্তির ব্যবহার। তো তোমরা তো বোধহয় ইতিমধ্যেই ভুলে গেছো আকারান্ত শব্দের প্রথমা বিভক্তি এবং দ্বিতীয়া বিভক্তি। আর যদি ভুলে যাও তাতে দোষের কিছু নেই, কারণ আমি চাই না আমার এই ভিডিওটা তোমাদের এমনি সংস্কৃত, তোমাদের স্কুলের পড়ার চাপ আছে, টিউশনের পড়ার চাপ আছে, তারপর এটাকেও যদি তোমাদেরকে পড়ার মতো করে শুনতে হয় তাহলে তোমাদের চাপ বেড়ে যাবে, এটা আমি বুঝি। তো তার জন্যে তোমরা জাস্ট অন্য ভিডিও যেরকম দেখো এটাও সেইভাবেই দেখবে, খুব বেশি চাপ নেওয়ার দরকার নেই। এর ফলে একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে আগের ভিডিও থেকে শেখালাম, তোমরা ভুলে যেতেও পারো, অনেকটা কিছুটা মনে থাকবে, কিছুটা ভুলে যাবে, এটা হতে পারে। তো তার জন্যে তোমাদের চিন্তা করার দরকার নেই। আমি রিভিশন প্রত্যেকটা ভিডিও করার সময় শুরুতেই আমরা কি করি, আগের পাঠে যেটা পড়িয়েছি তার রিভিশনটা একটু করিয়ে দিই, যাতে তোমাদের মনে পড়ে যায়। পড়াটা হবে কিন্তু আনন্দের সঙ্গে, জানাটা আনন্দের সঙ্গে হতে হবে। জানাটা যদি চাপ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তোমরা নিতে পারবে না, এটাও আমি খুব ভালো করে জানি। সেই জন্যে যতটুকু তোমাদের দেখতে ইচ্ছে হয় ততটুকু দেখবে, যতটুকু বুঝতে ইচ্ছে হয় ততটুকু বুঝবে। যখন দেখবে বোরিং লাগছে বা যখন দেখবে মনে হচ্ছে এটা একটু চাপ মনে হচ্ছে, ছেড়ে দেবে। তখন এই ভিডিও যতটা দেখলে বাকিটা তোমাদের দেখার দরকার নেই। অন্য টাইমে, ফাঁকা টাইমে যদি আরেকবার তোমার মনে হয় যে না, শেষ পর্যন্ত দেখলে বোধহয় ভালো হতো, ঠিক আছে, আবার দেখবে। যাই হোক, তোমাদের সঙ্গে বিষয়টা নিয়ে চর্চা করে নিয়ে আমরা এখন স্ত্রীলিঙ্গবাচক শব্দের তৃতীয়া বিভক্তির ব্যবহার আলোচনা করার আগে একটু মনে করে নিই
আগে আমরা কি শিখেছি? আগে আমরা শিখেছি সেটা হচ্ছে আকারান্ত স্ত্রীলিঙ্গবাচক শব্দের প্রথমা বিভক্তি এবং দ্বিতীয়া বিভক্তি। তো দেখো, দ্বিতীয়া বিভক্তিতে আমরা সমস্ত রকম শব্দের শেষে ময় হসন্ত যোগ করি। নর শব্দ নরম দ্বিতীয়া বিভক্তির একবচন। হ্যাঁ, এখানে একটু বলে রাখি, আমি কিন্তু এখন একবচনগুলো করিয়ে যাচ্ছি। আজকের ভিডিওতে আমি শুধু একবচন করাবো, বহুবচন পরে করাবো। তো দেখো, যে কোনো শব্দের দ্বিতীয়া বিভক্তি একবচনে ময় হসন্ত যোগ হয়। তাহলে নর শব্দের দ্বিতীয়া বিভক্তি একবচন নরম, ফল শব্দের দ্বিতীয় বিভক্তি একবচন ফলম, মুনি শব্দের দ্বিতীয় বিভক্তি একবচন মুনিম, গুরু শব্দের দ্বিতীয় বিভক্তি একবচন গুরুম। ঠিক আছে? তো সেই রকম এই যে আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দগুলো, এগুলো কিন্তু একইভাবে এদের শেষে ময় হসন্ত যোগ করলেই হয়ে যাবে দ্বিতীয় বিভক্তি। তাহলে লতার দ্বিতীয় বিভক্তি হচ্ছে লতাম, মালা শব্দের দ্বিতীয় বিভক্তি হচ্ছে মালাম, ছুরিকা, ছুরিকা মানে ছুরি, তো ছুরিকার দ্বিতীয় বিভক্তি হচ্ছে ছুরিকাম। আর দেখো, শেষের শব্দটা হয়তো অনেকের একটু পড়তে অসুবিধা হবে, দয়ে বয়ে হ্রস্বইকার চ কয়রাফলা হ্রস্বইকার কয়াকার, তার মানে এটা হচ্ছে দ্বিচক্রিকা। দ্বিচক্রিকা, দ্বিচক্রিকা মানে যার দুটো চক্র আছে, মানে যার দুটো চাকা আছে। আমি এর আগের ভিডিওতে করিয়েছিলাম দ্বিচক্রয়ানম। দ্বিচক্রয়ানম মানে হচ্ছে সাইকেল অথবা মোটরসাইকেল। ঠিক ওই সাইকেল বা মোটরসাইকেলকে আমরা স্ত্রীলিঙ্গবাচক শব্দ হিসেবেও ব্যবহার করতে পারি, তখন সেটা হয়ে যাবে দ্বিচক্রিকা, আকারান্ত শব্দ হবে দ্বিচক্রিকা। তো দ্বিচক্রিকা মানে সাইকেল। তো তাহলে এর দ্বিতীয় বিভক্তি একবচন কী হবে? দ্বিচক্রিকাম। আমি আগেই বললাম, সবই ময় হসন্ত যোগ করতে হবে। তো দ্বিতীয় বিভক্তি তো করলাম, প্রথমা বিভক্তিতে কী হবে? তোমাদেরকে দেখো, মনে করে দেখো, বলেছিলাম যে মূল শব্দ যেটা, আকারান্ত শব্দের যেটা মূল শব্দ, প্রথমা বিভক্তির রূপটাও কিন্তু সেটাই হয়। আর তার জন্যই দেখো, লতা শব্দের প্রথমা বিভক্তি লতা, মালা শব্দের প্রথমা বিভক্তি মালা, ছুরিকা শব্দের প্রথমা বিভক্তি ছুরিকা, দ্বিচক্রিকা শব্দের প্রথমা বিভক্তি দ্বিচক্রিকা। তার মানে মূল শব্দের সঙ্গে প্রথমা বিভক্তির কোনো তফাৎ নেই আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দের ক্ষেত্রে। আর দ্বিতীয় বিভক্তির ক্ষেত্রে কি করতে হয়? ময় হসন্ত যোগ করতে হয়। তো এবার তোমরা বলো, নৌকা শব্দের প্রথমা বিভক্তি কি হবে? আমি আগেই তোমাদেরকে বললাম যে মূল শব্দের সঙ্গে প্রথমা বিভক্তির কোনো তফাৎ নেই আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দের ক্ষেত্রে। দেখো, যে শব্দগুলো দিয়েছি, নৌকা, মৃত্তিকা, বিদ্যা, পীড়া, এগুলো সবই আকারান্ত। এবং আমি তোমাদেরকে এখন জানিয়ে দিচ্ছি, এগুলোও কিন্তু স্ত্রীলিঙ্গবাচক শব্দ। তাহলে প্রথমা কী হবে? নৌকার প্রথমা বিভক্তি নৌকাই হবে, মৃত্তিকা তার প্রথমা বিভক্তি মৃত্তিকা হবে, বিদ্যা তার প্রথমা বিভক্তি বিদ্যা হবে, পীড়া তার প্রথমা বিভক্তি পীড়া হবে। আর দ্বিতীয় বিভক্তি কী হবে? নৌকার দ্বিতীয় বিভক্তি হবে নৌকাম, মৃত্তিকার দ্বিতীয় বিভক্তি হবে মৃত্তিকাম, বিদ্যা তার দ্বিতীয় বিভক্তি হবে বিদ্যাম, পীড়া এর দ্বিতীয় বিভক্তি হবে পীড়াম। তো দেখো, এখানে করে দেখিয়ে দিয়েছি যে নৌকার প্রথমা বিভক্তি নৌকা, দ্বিতীয় বিভক্তি নৌকাম, মৃত্তিকার প্রথমা বিভক্তি মৃত্তিকা, দ্বিতীয় বিভক্তি মৃত্তিকাম। এখানে ময় হসন্তটা দিতে ভুলে গেছি, এটা আমার ভুল। এবারে বিদ্যা, তার প্রথমা বিভক্তি হচ্ছে বিদ্যা আর দ্বিতীয় বিভক্তি হচ্ছে বিদ্যাম। আগেরটা ভুল করেছি, তো যেহেতু আর ভুল না হয় সেই জন্য লিখলামই না, তোমাদেরকে মুখে মুখে বলেই দিলাম, তোমরা তো সহজেই বুঝতে পেরে গেছো। তাহলে পীড়ার প্রথমা বিভক্তি হচ্ছে পীড়া আর দ্বিতীয় বিভক্তি হবে পীড়াম। ঠিক আছে, এতটা বুঝেছ, কোনো সমস্যা নেই। এরপর দেখো, আমি 3টে বাক্য লিখেছি। কবিতা একা ছাত্রা, বাংলায় যাকে ছাত্রী বলি, হিন্দিতে তাকে বলতে হয় হিন্দিতেও বলতে হয় ছাত্রা, আর সংস্কৃত ভাষাতেও বলতে হয় ছাত্রা। আমরা হিন্দি পড়ছি না এখন, মুখ দিয়ে আমার বেরিয়ে গেল। এটা হচ্ছে সংস্কৃত, ছাত্রীর সংস্কৃত হচ্ছে ছাত্রা। তাহলে কবিতা একা ছাত্রা,
মানে কবিতা একজন ছাত্রী, কবিতা একজন ছাত্রী। কবিতা বিদ্যালয়ম আগচ্ছতি, কবিতা বিদ্যালয়ে আসছে। অহং কবিতাং পশ্যামি, আমি কবিতাকে দেখছি। দেখো, কবিতা একা ছাত্রা, কে একটি ছাত্রী, কবিতা। কে প্রশ্নের উত্তরে প্রথমা বিভক্তি হয়, তাই কবিতা শব্দে প্রথমা বিভক্তি হয়েছে। কবিতা বিদ্যালয়ম আগচ্ছতি, কে বিদ্যালয়ে আসছে, কবিতা। অতএব এখানে কবিতার প্রথমা বিভক্তি হয়েছে। আর অহং কবিতাং পশ্যামি, আমি কবিতাকে দেখছি। কি বা কাকে, এই প্রশ্নের উত্তরে কিন্তু হয় ক্রিয়াপদকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে যে উত্তরটা পাই সেটা কিন্তু দ্বিতীয়া বিভক্তি হয়। তাহলে আমি এখন কাকে দেখছি, কবিতাকে দেখছি, অতএব কবিতার দ্বিতীয় বিভক্তি হয়েছে। তাহলে কবিতার দ্বিতীয় বিভক্তি কবিতাম। এইবারে যেহেতু পরে ব্যঞ্জনবর্ণ আছে, প রয়েছে, তাই ময় হসন্তটা অনুসার হয়ে গেছে। তাহলে তোমাদের প্রথমা এবং দ্বিতীয় বিভক্তির রিভিশন তো হয়ে গেল। এবার আমরা দেখো তৃতীয় বিভক্তি শুরু করব। তার আগে দেখো নিচে লিখে দিয়েছি কবিতা মানে কবিতা, একটি মেয়ের নাম, আর কবিতাং মানে কবিতা কে। ঠিক আছে, এবার আমরা নিশ্চিন্তে তৃতীয় বিভক্তি শুরু করতে পারি, কারণ প্রথমা এবং দ্বিতীয় বিভক্তির রিভিশন আমার হয়ে গেল। আমি দেখব শব্দগুলোর তৃতীয় বিভক্তির রূপ কীরকম হয় আর কখন আমরা তৃতীয় বিভক্তি ব্যবহার করব, অর্থাৎ কোন অর্থে তৃতীয় বিভক্তি হবে। তাহলে একটা শব্দের তৃতীয় বিভক্তির যে রূপটা আমি তৈরি করব তার বাংলা অর্থটা কি হবে এটাও জানতে হবে, কারণ অর্থ যদি না জানি তাহলে শুধু মুখস্থ করে তো লাভ নেই। সে তো আমরা স্কুলেও মুখস্থ করি, নরহ নরৌ নরা, নরম নরৌ নরান। তারপরে কি করি, আমাদেরকে যখন বাংলা থেকে সংস্কৃত করতে বলা হয় আমরা পারি না, সংস্কৃত থেকে বাংলা করতে হয় আমরা পারি না। তার একটাই কারণ, আমরা অর্থটা বোঝার চেষ্টা করি না। আর স্কুলের সিলেবাস এতটা বিশাল যে স্যারদের পক্ষেও মানে একদম খুঁটিয়ে খুঁটিয়ে সব কিছু বোঝানো সম্ভব হয় না, মানে সময়টা পাওয়া যায় না। যাই হোক, এখন আমরা এই চারটে শব্দ নিয়েছি, যার তৃতীয় বিভক্তির রূপ কীরকম হয় এটা আমরা জানব, এবং তৃতীয় বিভক্তির যে রূপটা তৈরি হচ্ছে তার বাংলা অর্থটা কি হবে আমরা এটা জানব। লতা এর মানে দুটো হতে পারে, এক হচ্ছে লতা মানে ক্রিপার, মানে যেগুলো সেই গাছ বেয়ে ওঠে, যেসব গাছপালাগুলো লতানে গাছপালা যেগুলো তাদেরকে আমরা বলি লতা। আচ্ছা, আর লতার আরেকটা অর্থ হয় লতা মানে কোনো মেয়ের নাম। ঠিক একইভাবে মালাও দুটো অর্থে আমরা ব্যবহার করি। মালা মানে কোনো মেয়ের নামও হতে পারে, আর মালা মানে ওই ফুল দিয়ে গাঁথা যেটা গলায় পরানো হয় এটাও হতে পারে। তো লতা মালা এই দুটোর অর্থ আমরা জানি। ছুরিকা এর মানেটা একটু আগে বললাম, ছুরি। আর তুলা, তুলার মানে হচ্ছে ওজন দাড়ি, দাড়িপাল্লা। এখন হয়তো তোমরা দেখতে পাবে না, কারণ এখন প্রায় সবই কম্পিউটারাইজড স্কেল হয়ে গেছে, কিন্তু আগে বা পুরনো দোকানে যদি তোমরা দেখো, অথবা সোনার দোকানেও হয়তো এখনও থাকতে পারে, আমি জানি না, পুরনো দোকানে তোমরা কিন্তু এখনও ওই ওজনদারি দেখতে পাবে, সেটাকে সংস্কৃতে বলা হয় তুলা। তো এবারে দেখব এদের তৃতীয়া বিভক্তির রূপটা কেমন হচ্ছে আর তাদের অর্থ কি হচ্ছে। দেখো, লতা শব্দের তৃতীয়া বিভক্তির রূপ হচ্ছে লতয়া। ভালো করে লক্ষ্য করে দেখো, ছিল লতা, হলো লতয়া। কি পরিবর্তনটা হলো, লতার যে আকারটা ছিল আকারটা উঠে গেল, আর তার পরিবর্তে অন্তস্তয়ে আকার যোগ হয়ে গেল। তাহলে লতার থেকে আকার বাদ দিলে লত হচ্ছে, তার সঙ্গে অন্তস্তয় আকার যোগ করে দিলে কি হচ্ছে, লতয়া। তা লতয়া মানে লতা দিয়ে, লতার দ্বারা। মালা, তাহলে মালার যে তৃতীয় বিভক্তি এটা কি হবে, লতার তৃতীয় বিভক্তি যদি লতয়া হয় তাহলে মালার তৃতীয় বিভক্তি মালয়া হবে। ওই একই রকমভাবে মালার আকারটা বাদ দিয়ে দিলাম, তারপরে অন্তস্তয় আকার
যোগ করে দিলাম। তাহলে মালয়া, মালার তৃতীয়া বিভক্তি রূপ হচ্ছে মালয়া, মানে মালা দিয়ে। ছুরিকা, এর তৃতীয়া বিভক্তি রূপ একই রকমভাবে হবে, আকারটা বাদ দিয়ে দাও, অন্তস্থ আকার যোগ করে দাও, হয়ে গেল ছুরিকয়া, মানে ছুরি দিয়ে। তুলা, এর তৃতীয় বিভক্তিরও হবে তুলয়া, মানে দাড়িপাল্লা দিয়ে। এখন এই যে দিয়ে, এর মানেটা কি? যেমন ধরো লতা মানে যদি ওই লতানে গাছপালা বলি, তাহলে আমি লতা দিয়ে কাউকে বাঁধতে পারি। তাহলে আমি কাউকে বাঁধছি লতা দিয়ে, তখন লতা দিয়ে তার সংস্কৃত হবে লতয়া। আচ্ছা, মালা, আমি কাউকে মালা দিয়ে বরণ করছি, মালা দিয়ে, তখন আমি বলবো মালয়া। আমি ছুরি দিয়ে তরকারি কাটছি, সবজি কাটছি, তো ছুরি দিয়ে, সেটাকে সংস্কৃতে বলবো ছুরিকয়া। আর আমি দাড়িপাল্লা দিয়ে কোনো কিছু ওজন করছি, তখন বলবো দাড়িপাল্লা দিয়ে, সেটা সংস্কৃতে বলবো তুলয়া। বোঝা গেল কি বিষয়টা? যদি বোঝা গেছে তাহলে আমি এর পরের অংশে যাচ্ছি। এখন তোমাদেরকে বলতে হবে, আমি এটা তোমাদেরকে আগে বুঝিয়েছি, এখন তোমাদেরকে বলতে হবে যে আকারান্ত শব্দ বলতে কি বোঝায়। এটা তোমরা বলো, যদি বলতে পারো ভালো, আর যদি না বলতে পারো তাহলে শুনবে, আর যদি বলতে পারো তাহলে মিলিয়ে নাও যে তোমাদের সঙ্গে আমারটা মিলছে কি না। অন্ত মানে শেষ, আকার যুক্ত অন্ত, মানে আকার যুক্ত শেষ, এর মানেটা হচ্ছে যার শেষে আকার আছে। তাহলে অকারান্ত শব্দ মানে যে সব শব্দের শেষে আকার আছে। উদাহরণ দেখো দিয়ে দিয়েছি, লতা, তোমরা তো জানোই, নতুন কিছু নয়। লতায় দেখো, লতা শব্দটাকে যদি আমরা ভাঙি কি পাবো? ল যুক্ত অ যুক্ত ত যুক্ত আ। লক্ষ্য করে দেখো, ল আর তয়ের নিচে ব্যঞ্জন মানে হসন্ত আছে, তার মানে এই দুটো হচ্ছে ব্যঞ্জন বর্ণ। যদি শুধু ব্যঞ্জন বর্ণ থাকে অতি অবশ্যই আমি হসন্ত দেবো। লতা শব্দটা যখন পড়ছি দেখো বাঁ দিকে একেবারে ল রয়েছে, এখানে হসন্ত নেই, তার মানে এর সঙ্গে কোনো একটা কার আছে। আকার থাকতে পারে, হ্রস্বইকার থাকতে পারে, দীর্ঘইকার থাকতে পারে, কিন্তু কিছুই তো নেই। যখন কিছু নেই অথচ হসন্তও নেই, তার মানে বুঝতে হবে এর সঙ্গে অকার আছে। ঠিক আছে, অকারটা বাদ দিয়ে দিলেই হসন্ত চলে আসবে সেই জায়গায়। তো তাই লতা লয়ে অকার, তয়ে আকার, এটা মনে রাখবে। আমরা যখন বলি বানান তখন ল তয়ে আকার বলি, কিন্তু এর অর্থটা হচ্ছে লয়ে অকার, তয়ে আকার। তো তাই যখন ভাঙছি তখন আমরা দেখতে পাচ্ছি ল যুক্ত অ যুক্ত ত যুক্ত আ। দেখো এই শব্দটার সব শেষ বর্ণটা হচ্ছে আ, সেই কারণে এটা হচ্ছে আকারান্ত শব্দ। এরপর দেখো মালা, ময়ে আকার লয়ে আকার, তাহলে ম যুক্ত আ যুক্ত ল যুক্ত আ। দেখো এরও শেষে আ আছে, মধ্যে কি আছে এটা বিষয় নয়, এটা তো মধ্যেও আ রয়েছে, কিন্তু সংস্কৃত শব্দ যখন আমরা পড়ব এই মধ্যে কি স্বরবর্ণ রইল এটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, শেষে স্বরবর্ণটা কি আছে এটাই গুরুত্বপূর্ণ। তো এই যে শেষে মালা শব্দের শেষে আ রয়েছে, তাই মালাটা হচ্ছে আকারান্ত শব্দ। ঘৃণা, ঘৃণা, তো ঘৃণা এই শব্দে দেখো ঘয়ে রি মানে ঘ যুক্ত রি, আর না মানে মূর্ধন্য ন যুক্ত আ, তাহলে এরও শেষে আ রয়েছে, তাহলে এগুলো হচ্ছে আকারান্ত শব্দ। তো দেখো এই যে আকারান্ত শব্দ বলেই আমি কিন্তু এবারে বানানটা যখন লিখছি তখন আমি কিন্তু কালারটা একটু চেঞ্জ করে দিয়েছি। ল তো তারপরে যে আকারটা রয়েছে আকারটা আমি কালো করে দিয়েছি। মালা ময়াকার লয়ে যে আকারটা রয়েছে সেটা আমি লাল করে দিয়েছি। ঘৃণা এর যে আকারটা রয়েছে সেটাও আমি লাল করে দিয়েছি। কেন? যাতে সহজে তোমাদের চোখে পড়ে, অর্থাৎ এগুলো হচ্ছে আকারান্ত শব্দ। তুমি প্রত্যেকটা শব্দ তো আর এরকম ভেঙে ভেঙে দেখবে না, দেখার সময়ও নেই আর সম্ভবও নয়, শুধু চেহারাটা দেখে বলতে হবে। তাই চেহারাটা যাতে, চেহারার কোন অংশটার দিকে তোমাদের দৃষ্টি যাবে, যে অংশটার দিকে দৃষ্টি যাওয়া উচিত সেই অংশটা আমি অন্য রং দিয়ে দিয়েছি।
তাহলে লতা শব্দের শেষে আকার আছে, মালা শব্দের শেষে আকার আছে, ঘৃণা শব্দের শেষে আকার আছে, এই জন্যেই এরা হচ্ছে আকারান্ত শব্দ। তো এরকম প্রচুর আকারান্ত শব্দ তোমরা দেখতে পাবে। লজ্জা আকারান্ত শব্দ, ঘটনা আকারান্ত শব্দ, দেখো সবার শেষে আ আছে। তো এবার আমরা এই আকারান্ত শব্দের তৃতীয়া বিভক্তি কিভাবে করলাম একটু আগে তোমাদেরকে আমি দেখিয়েছি, দেখানোর সময় মুখে বুঝিয়েছি। এবার আমি তোমাদেরকে লিখে বোঝাবো সেখানে কি করব, তৃতীয়া বিভক্তি কিভাবে করব। না, এর যে শেষ আকারটা আছে সেই আকারটি বাদ দিয়ে সেখানে অয়া যোগ করব। আকার বাদ দিয়ে অয়া যোগ করব। অয়া যোগ করলেই তৃতীয়া বিভক্তির রূপ হয়ে যাবে। একটু আগে তোমাদেরকে বলার সময় বললাম আ যোগ করব, অন্তস্থ আকার যোগ করব। এখন তোমাদেরকে আবার বলছে অয়া যোগ করব। দুটো গণ্ডগোল হয়ে যাচ্ছে না? এটা তোমাদের মনে প্রশ্ন আসবে। তো এরপরেই বুঝতে পারবে যে না, লেখার সময় আমি যখন তোমাদেরকে বোঝাচ্ছি দেখবে দুটোর মধ্যে কোনো গণ্ডগোল নেই। যেমন ধরো লতা শব্দ, ল অ ত আ, কি বললাম? আকারকে বাদ দিতে হবে। দেখো আমি বাদ দিয়ে দিয়েছি, লাল দাগ দিয়ে কেটে দিয়েছি। তারপরে কি করতে হবে? অয়া যোগ করতে হবে এর সঙ্গে। এটা কোথায় গেল? এরে, এটা লেখা হয়নি। তাহলে এরপরে যদি অয়া, অ অন্তস্থ আকার, অয়া যোগ করে দিই তাহলে কি হবে? লয়ের সঙ্গে অ মিলে হচ্ছে ল, আর তয়ের সঙ্গে অয়া, অয়ার অটা যোগ করে দাও, তয়ের সঙ্গে অ যোগ করলে ত, আর শেষে অন্তস্থ আকারটা পড়ে রয়েছে, তাহলে লতয়া হয়ে যাচ্ছে। বানানটা হবে ল ত অন্তস্থ আকার। এটা আমি লিখেছিলাম কিন্তু সেভ করতে ভুলে গেছি, যার জন্যেই তোমাদেরকে আমি দেখাতে পারলাম না। ঠিক আছে, পরের ভিডিওতে আরেকটু সতর্ক থাকব যাতে কোনো স্লাইড বাদ না যায়। এবার আমরা জেনে গেলাম তৃতীয়া বিভক্তি। তৃতীয়া বিভক্তি যোগে এবার আমাদেরকে তো শব্দ তৈরি করতে হবে। আমরা যদি তৃতীয়া বিভক্তি যোগে আমাদেরকে তো বাক্য তৈরি করতে হবে। আমরা যদি বাক্যে ব্যবহার করতে না পারি তাহলে সেই শেখায় লাভ কি? আমাদের উদ্দেশ্য তো ভাষাটাকে ব্যবহার করা। তাহলে প্রথমা বিভক্তি যখন আমরা শিখেছি তখনও বাক্যে ব্যবহার করে শিখেছি, দ্বিতীয়া বিভক্তি যখন শিখেছি শেখার পরে আমরা বাক্যে ব্যবহার করেছি, এখন তৃতীয়া বিভক্তি আমরা শিখলাম, তাহলে এটাকেও বাক্যে ব্যবহার করে আমাদেরকে দেখাতে হবে। দেখো, নরহ লতয়া ছাগং বধনাতি। বধনাতি মানে বাঁধে বা বাঁধছে, বধনাতি মানে বাঁধে বা বাঁধছে। আর নরহ এ তো প্রথমা বিভক্তি অকারান্ত পুংলিঙ্গ শব্দের। আর ছাগং, ছাগং এটা হচ্ছে ছয়াকার গ ময় হসন্ত, সেটা পরে ব্যঞ্জন বর্ণ থাকার জন্যে অনুস্বার হয়ে গেছে। তার মানে কি? এটা দ্বিতীয় বিভক্তি। তাহলে নরহ হচ্ছে লোকটি যে কাজ করছে, প্রথমা বিভক্তিতে আছে মানে কি? ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাই সেটা হচ্ছে প্রথমা বিভক্তি। কে বধনাতি, কে বাঁধছে? নরহ বধনাতি। তাহলে প্রথমা বিভক্তিতে আছে বলে এটা কর্তা। আচ্ছা, এবারে ছাগং বদনাতি, কাকে বাঁধছে? ছাগলকে, এই জন্যেই ছাগং হয়েছে। তাহলে মানুষটি ছাগলটিকে বাঁধছে। লতয়া মানে কি? এটা তো তৃতীয় বিভক্তি, মানে হচ্ছে লতা দিয়ে। তার মানে পুরো মানেটা হচ্ছে মানুষটি লতা দিয়ে ছাগলটিকে বাঁধছে। অনেক সময় আমরা যদি দড়ি না পাই তাহলে বনের বিভিন্ন শক্ত যে লতা, সে লতা দিয়েও কিন্তু আমরা দড়ির কাজটা করে নিই। এখানে এই লোকটি হয়তো বনে বা মাঠে ছাগল চড়াতে গেছে কিন্তু সেখানে দড়িটা নিয়ে যায়নি, ফলে ওখান থেকে কোনো একটা শক্তপোক্ত লতা কেটে নিয়ে সে লতাটা দিয়ে ছাগলটাকে বাঁধছে যাতে সে অন্য কোথাও না পালায়। নরহ লতয়া ছাগং বদনাতি, মানুষটি লতা দিয়ে ছাগলটিকে বাঁধছে। তাহলে লতয়া তৃতীয়া বিভক্তি, এর মানে হলো লতা দিয়ে। সহ ছুরিকয়া ফলং ছিনত্তি, ছিনত্তি মানে ছেদ করা, মানে কাটা। তো এখানে সহ মানে সে, ফলং ফলকে, ছিনত্তি কাটছে, কি দিয়ে কাটছে? ছুরিকয়া,
ছুরি দিয়ে। তার মানে কি দেখলাম, কোনো কিছু দিয়ে যদি হয় তাহলে সেটা কি হবে, তার তৃতীয়া বিভক্তি হবে। আর তৃতীয়া বিভক্তির রূপটা আকারান্ত স্ত্রীলিঙ্গবাচক শব্দের তৃতীয়া বিভক্তির রূপটা আমরা শিখেছি, আর সেটাই এখানে ব্যবহার করলাম। ছুরিকা শব্দের তৃতীয়া বিভক্তির রূপ হচ্ছে ছুরিকয়া, মানে ছুরি দিয়ে। সেই ছুরি দিয়ে ফলটি কাটছে। এরপর কি, অহং মালয়া মিত্রম অভিনন্দামি। অভিনন্দামি মানে অভিনন্দন জানাচ্ছি। তাহলে আমি মিত্রম মানে বন্ধুকে অভিনন্দন জানাচ্ছি। কি দিয়ে? মালয়া, মালা দিয়ে। আমি বন্ধুকে মালা দিয়ে অভিনন্দন জানাচ্ছি। করি না, কেউ যদি খুব ভালো একটা কিছু রেজাল্ট করলো বা কিছু করলো, তখন তাকে ডেকে পড়ে আমরা কি করি, মঞ্চে তুলেই মালা দিয়ে তাকে বরণ করি, অর্থাৎ অভিনন্দন জানাচ্ছি এভাবেই। তাহলে আমি মালা দিয়ে বন্ধুকে অভিনন্দন জানাচ্ছি। আর এরপরে যেটা হচ্ছে, নৃপঃ দক্ষিণয়া পুরোহিতং তুষ্যতি। এই যে তৃতীয়া বিভক্তিটি যে শব্দের করেছি, এটি তো তোমাদেরকে বলিনি, তো এটি তোমাদেরকেই খুঁজে বের করতে হবে যে আসল শব্দটি কি। দক্ষিণয়া, এতে তৃতীয়া বিভক্তি আছে, তাহলে এর আসল শব্দটা কি ছিল, মূল শব্দটা কি ছিল, কিছু আন্দাজ হচ্ছে? দক্ষিণা, আমরা যেটাকে বলি দক্ষিণা। পুরোহিতকে দক্ষিণা দিতে হয় না, তো দক্ষিণা দিয়ে এটা কি হচ্ছে, দক্ষিণয়া। তাহলে নৃপঃ দক্ষিণয়া পুরোহিতং তুষ্যতি। রাজা দক্ষিণা দিয়ে পুরোহিতকে সন্তুষ্ট করেন। তুষ্যতি মানে সন্তুষ্ট করেন। তাহলে দেখো, আজকে আমরা তৃতীয়া বিভক্তি তো শিখলাম, তার অর্থ শিখলাম, তার রূপ শিখলাম, তার ব্যবহার শিখলাম, সাথে সাথে কি হলো, 4টে নূতন ক্রিয়াপদ আমরা শিখলাম। বধ্নাতি মানে বাঁধে বা বাঁধছে, ছিনত্তি মানে কাটে বা কাটছে, অভিনন্দামি মানে অভিনন্দন জানাচ্ছি বা অভিনন্দন জানাই, আর তুষ্যতি মানে সন্তুষ্ট করে। ঠিক আছে, আশা করি আজকের জন্য যথেষ্ট হয়েছে। তৃতীয়া বিভক্তি তোমরা বুঝে গেছো। যদি প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া বিভক্তি সম্বন্ধে তোমাদের কোনো প্রশ্ন থাকে অতি অবশ্যই জানাবে। যথারীতি আমি যেমন চতুর্থী বিভক্তিটা অকারান্ত শব্দে বাদ দিয়ে গেছি, এখানেও বাদ দেবো। এখন সরাসরি এর পরের ভিডিওতে আমরা পঞ্চমী বিভক্তিতে চলে যাব। ঠিক আছে, মন দিয়ে পড়াশোনা করো। আবার দেখা হবে 2-1 দিনের মধ্যেই।